ইবুক লেখার মুস্তাফিজ। সম্পূর্ণ গাইডলাইন দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই গত ক্লাসের কিছু বিষয় জেনে নেই, যে বিষয়গুলি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, শিখেছিলাম। তার মধ্যে আমরা ইবুক লেখার যে স্টেপ, সেই স্টেপগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আইডিয়া জেনারেট করেছিলাম, আমরা এআই বা চ্যাট জিপিটি ব্যবহার করেছিলাম আইডিয়া জেনারেট করার জন্য। একবারে কিছুই জানি না এরকম পরিস্থিতি থেকেও আমরা কিভাবে একটা ইবুক লেখা শুরু করতে পারি, সেই বিষয়গুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। আর যেখানে একটা ইবুক আমাদের পুরো কমপ্লিট করতে যে বিষয়গুলো আমাদের অতিক্রম করতে হবে, তার মধ্যে আমরা ইবুকটা লিখবো, পরে এটাকে সম্পাদনা করতে হবে, ডিজাইন করতে হবে, ফরম্যাটিং করতে হবে, তারপরে আমরা প্রকাশ করব, তারপরে সেটা বিক্রি করা যাবে। তো এই বেসিক বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম গত পর্বে। সেখানে প্রথমে আমরা লক্ষ্য ও পাঠক ঠিক করা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আমরা কোন বিষয়ে ইবুক লিখবো, আমাদের পাঠক কে বা কারা হবে, কাদের জন্য আমরা বইটা লিখবো, এই বিষয়গুলো জেনেছিলাম। তারপর টপিক ও নিশ নির্বাচন, কিভাবে আমরা কোন টপিকে বা কোন একটা ক্ষুদ্র নিশে বা ক্যাটাগরিতে আমরা ইবুকটা লিখবো, সেই বিষয়গুলো কিভাবে বাইর করতে হয় সেই বিষয়গুলো জেনেছিলাম। কন্টেন্টের আর্কিটেকচার কেমন হবে, আউটলাইন কেমন হবে, আউটলাইনটা আমরা কিভাবে চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা যায় সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আমরা আরও বিভিন্ন সোর্স, যেমন আমরা রকমারি.কমে ভিজিট করে অন্যদের যে ইবুক রয়েছে বা অন্যান্য বই রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেই বিষয়ে আমরা অনেকটা সময় ধরে আইডিয়া নিয়েছি কিভাবে তারা বই লিখে, তাদের ইবুকগুলো কেমন। ওইখান থেকে আমরা যদি চাই তাহলে কিছু টপিক কিভাবে নির্বাচন করতে পারি, এই বিভিন্ন বিষয়গুলো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। এই জন্য আজকের ক্লাসটি যারা নতুন দেখছেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে প্রথম ক্লাসটি দেখার জন্য, ফেসবুক অথবা ইউটিউব অথবা ওয়েবসাইট থেকে দেখে নেবেন। তো লিঙ্কগুলা আপনারা জানেন, মুস্তাফিজ স্যার ওয়েবসাইটে আমার ফেসবুক লিঙ্ক আছে, প্লাস এআই স্কুল, সেখানে গেলে ফ্রি কোর্সটা দেখতে পারবেন, প্লাস মুস্তাফিজ স্যার ইউটিউব চ্যানেল, মোস্তাফিজুর রহমান ফেসবুক, এই সবগুলোতে পেয়ে যাবেন। যে আউটপুটটা পাইছি সেটা এরকম। আমরা একটা টপিক নির্ধারণ করেছিলাম, এআই ফর স্টুডেন্ট, আর এটা আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে 2026 সালে বাংলাদেশে ইবুকের জন্য আমাকে 20টা বা 50টা টপিক দাও। তখন চ্যাট জিপিটি থেকে আমরা বেছে আহ, যে হাই ক্যাটাগরির কয়েকটা রয়েছে তার মধ্যে থেকে আমরা একটা প্র্যাকটিস করার জন্য বেছে নিয়েছিলাম, সেটা এআই ফর স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য এআই কেন জানা জরুরি বা শিক্ষা জরুরি, এই বিষয়ের উপর আমরা একটা টপিক নিয়েছিলাম। তারপর এই টপিক থেকে আমরা বলছি যে আমাকে 50টি সেকশন লিখে দাও বা টপিক লিখে দাও, যেগুলোর উপর আমি ইবুকটা কমপ্লিট করব। তো এখানে সে আমাকে 10টা সেকশনে প্রায় 100-র মতো টপিক দিয়েছে। এখন এই টপিকগুলোর উপর আমরা গত ক্লাসে একটা টপিকে কিভাবে লিখতে হয় সে বিষয়ে আমরা দেখেছিলাম। যেমন সেকশন 1-এ ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক বা ফান্ডামেন্টালস। এর প্রথম টপিকে রয়েছে যে এআই কি, এআই এর ইতিহাস, ধারণা এবং ভবিষ্যৎ। এই বিষয়টা নিয়ে আমরা কিভাবে কন্টেন্ট লিখতে পারি চ্যাট জিপিটি সহায়তায় সেটা দেখেছিলাম। তো আমরা প্রথম থেকে যেটা বলে আসছিলাম যে আমরা শুধুমাত্র চ্যাট জিপিটির উপর নির্ভর করব না, তো এখান থেকে আমরা বিভিন্ন আইডিয়া জেনারেট করব, ধারণা নিব। তারপর আমরা যে বিষয় লিখবো ওই বিষয়ে আমরা আগে থেকে নিশ্চয়ই পারদর্শী, অথবা আমরা চাইলে ওই বিষয়ে আরো পড়াশোনা করতে পারি, বই পড়তে পারি, আমরা গুগল থেকে বিভিন্ন ব্লগ পড়ে আইডিয়া নিতে পারি, চাইলে ভিডিও থাকলে ইউটিউবে ওই বিষয়ে ভিডিও দেখে আমরা আইডিয়া নিতে পারি। প্লাস চ্যাট জিপিটি অথবা জেমিনাই, যে এআই রয়েছে, ল্যাঙ্গুয়েজ মডেল, এগুলো দিয়ে আমরা লিখাইতে পারি। তারপর ওগুলাকে আমরা আবার আমাদের মতো করে, নিজেদের মতো করে আরো সম্প্রসারণ করতে পারি, এডিট করতে পারি বা সম্পাদনা করতে পারি, যেন আমরা একটা নিজেদের যে নিজস্বতা রয়েছে, যেই নিজেদের জ্ঞান রয়েছে, সেটাকে যেন আমরা আমাদের লেখনীতে তুলে ধরতে পারি। এই বিষয়গুলো আমাদের করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে যেটা, যে এআই দিয়ে মানে এআই কি, এআই ইতিহাস ও ভবিষ্যৎ, এটার উপরে আমরা কাজ করেছিলাম। তো আমরা আজকে এরপর থেকে শুরু করব। আমরা চেষ্টা করব যে আজকে আরো কয়েকটা টপিক আমরা এআই দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে বা জেমিনাই দিয়ে লেখার, সেগুলোকে আমরা বিভিন্নভাবে কিভাবে আরো বেস্ট আউটপুটটা পেতে পারি ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু দেখি গত ক্লাসে কিছু তথ্য। হ্যাঁ, আমরা যদি একটু দেখি যে গত ক্লাসে আমরা এই তথ্যগুলো নিয়েছিলাম, যে
অধ্যায় 1 এআই কি, ইতিহাস, ধারণা এবং ভবিষ্যৎ। এআই কি সহজ সংজ্ঞা। তো আমরা গত ক্লাসে এই তথ্যগুলো পেয়েছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হলো মানুষের মতো চিন্তা করা, সমস্যা সমাধান করা, সিদ্ধান্ত নেওয়া, ভাষা বোঝা, শিখতে পারা এবং নতুন কিছু তৈরি করার ক্ষমতা যেমন মেশিন বা সফটওয়্যারে থাকে, তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। তো এভাবে সে আমাদের হচ্ছে লিখে দিয়েছিল শুধু একটা টপিকের উপরে। আমরা মোটামুটি অনেকগুলো ওয়ার্ড এখানে তাকে দিয়ে লেখাইছি। তো আজকে আমরা এটাকে আরো বেটার ওয়েতে কিভাবে লিখতে পারি সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমরা একটু স্ক্রলিং করি দ্রুত। ওকে, এখন আমরা স্ক্রিনে চলে যাই, মেইন অপশনে আমরা চ্যাট জিপিটির মধ্যে চলে যাই, ফুল স্ক্রিন করে দেই। আমি আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা আমরা যদি বিষয়টা একবার ধরে ফেলতে পারি বা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে। জন্য আমি একটু পিছন থেকে আপনাদের বারবারই দেখানোর চেষ্টা করছি। যেমন আমরা গত ক্লাসে চ্যাট জিপিটিকে দিয়েছিলাম যে আমি একটি ইবুক লিখতে চাই। বাংলাদেশে কোন ধরনের ইবুকের চাহিদা 2026 সালে ব্যাপক বৃদ্ধি পাবে, তুমি আমাকে এমন 20টি ইবুকের আইডিয়া দাও। তো এই প্রম্পট, এটাকে আমরা এআই এর ভাষায় প্রম্পট বলি, অর্থাৎ আমরা যে নির্দেশনাটা দেই সেই নির্দেশনাটা বুঝে যেন এআই কাজ করতে পারে, এই প্রম্পটটা আমরা দিয়েছিলাম। ওকে, তো এটা দেওয়ার পরে সে আমাকে যে রেসপন্স দিয়েছে সেটা এরকমের: বাংলাদেশে 2026 সালে যেসব ইবুকের চাহিদা ব্যাপকভাবে বাড়বে সেগুলো মূলত স্কিল, কেরিয়ার, অনলাইন ইনকাম, এডুকেশন, এআই, ব্যবসা, স্বাস্থ্য, লাইফস্টাইল, এই 8টি সেক্টর বেশি জনপ্রিয় হবে। তো এর মধ্যে সে 20টি বুক আইডিয়া আমাকে দিয়েছিল। একটা হচ্ছে এআই ফর স্টুডেন্টস, বিগিনার টু অ্যাডভান্স গাইড। একটা হচ্ছে এআই ফর টিচার্স, ফ্রিল্যান্সিং মাস্টারি, ডিজিটাল মার্কেটিং, স্মার্ট প্যারেন্টিং, স্পোকেন ইংলিশ, কেরিয়ার প্ল্যানিং ফর বাংলাদেশি ইয়ুথ, হাউ টু বিল্ড পার্সোনাল ব্র্যান্ডিং ইন বাংলাদেশ। আমরা একটু মিউট করে দেই, নয়েজ হচ্ছে। আচ্ছা, তারপর 30 ডেজ ইংলিশ গ্রামার বুস্টার। এভাবে সে হচ্ছে আমাকে 20টা টপিক দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এই প্রম্পটটাকে একটু ভিন্ন ভিন্নভাবে লিখে আপনারা যে কোনো একটা টপিকের উপর বা নিশের উপর আপনারা আইডিয়া নিতে পারেন। তারপর ওইখান থেকে যে কোনো একটা টপিক যেটাতে আপনার আগ্রহ আছে, আপনার হচ্ছে স্কিল আছে, দক্ষতা আছে, জ্ঞান আছে, সেই বিষয়ে আপনারা একটা ইবুক লিখতে পারেন বা চাইলে বুকও লিখতে পারেন। মূলত বুক আর ইবুকের মধ্যে তেমন পার্থক্য নাই। আপনি যখন অনলাইনে বলতে হচ্ছে আপনি যখন ডিজিটাল ভার্সনে লিখবেন, অর্থাৎ প্রথমে একটা বই লিখতে হলে আপনাকে হয়তো ল্যাপটপ ডেস্কটপ দিয়ে লিখতে হবে। ওটা লেখার পর হয়তো প্রিন্টিংয়ে যাবেন। তো এই লেখার আগ পর্যন্ত আপনি যখন ওয়ার্ডে লিখবেন, ওটাকে যদি আমরা একটা পিডিএফে কনভার্ট করে দিই, আমরা একটা প্রিন্টিং বুক লেখার আগে হচ্ছে নিজেরা বইটা হচ্ছে ডিজিটাল ফরম্যাটে লিখি। তো ওটাকে যদি আমরা পিডিএফ ভার্সনে কনভার্ট করি তাহলে আমাদের একটি ইবুক হয়ে যায়। তাছাড়া অন্যান্য বিভিন্ন ফরম্যাট রয়েছে, ইপাব রয়েছে। এইটুক হচ্ছে আমরা গত ক্লাসে লিখেছিলাম। ওকে, কোন 5টি ইবুক লিখলে সবচেয়ে বেশি বিক্রি হবে? সে আমাকে এই 20টা থেকে আবার 5টা নির্দিষ্ট করে দিয়েছে। এআই ফর টিচার্স, এআই ফর স্টুডেন্টস, স্পোকেন ইংলিশ মাস্টারপিস, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই গাইড, আর হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ ইবুক রাইটিং। তো এরকমের কয়টা দিয়েছে। তো ওইখান থেকে আমরা হচ্ছে এআই ফর স্টুডেন্টস এই টপিকটা নিয়েছিলাম। আচ্ছা, তারপর আমি তাকে বলছি যে এআই ফর স্টুডেন্ট, আমি এর উপর 500 পেজের একটি ইবুক লিখবো। এই ইবুকের জন্য আমাকে 50টি টপিক দাও। অর্থাৎ এই ইবুকটা যে লিখবো, ধরে নিলাম যে আমি তো এটা সম্বন্ধে তেমন কিছুই জানি না। তো আমি কিভাবে লিখবো, কোন টপিকের উপর লিখবো? তো আমাকে 50টা টপিক দাও যেন হচ্ছে ওই টপিকের উপর আমি লিখতে পারি। তো সে আমাকে 50টা টপিক দিয়েছে। আর এগুলো সেকশন ওয়াইজ সে আবার আলাদা করে দিয়েছে। তার মধ্যে হচ্ছে সেকশন 1 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক ফান্ডামেন্টালস, এখন সে 10টা টপিক রেখেছে। তো এইভাবে 10টা সেকশনে টোটাল আমাকে 100 টপিক দিয়ে দিয়েছে। ওকে, এখন আমরা এই টপিকগুলোর উপর যদি লিখি তাহলে কিন্তু আমাদের একটা ইবুক হয়ে যাবে। ওকে, 50টি টপিক ও 10টি সেকশন দিয়েছে। ওকে, তারপর আমি তাকে বলছিলাম যে এআই কি, প্রথম যেটা ছিল একবারে ফার্স্ট ওয়ান, এটা এআই কি, এর ইতিহাস, ধারণা এবং ভবিষ্যৎ।
এটা সম্পর্কে বলছে যে আমাকে লিখে দেওয়ার জন্য এআই কি ইতিহাস, ধারণা এবং ভবিষ্যৎ, এর উপর আমাকে 20 পেজ বিস্তারিত তথ্য উপাত্ত রেফারেন্স উদাহরণ সহ তুলে ধরো। তাহলে বলছি যে এটার উপরে লিখতে তাকে আরো কিছু নির্দেশনা দিয়েছি যে তুমি আমার জন্য 20 পেজ লেখো, বিস্তারিত তথ্য লেখো, উপাত্ত লেখো, রেফারেন্স লেখো, উদাহরণ সহ লেখো, যেন সে আরো ডিটেলস তথ্য লিখতে পারে। তখন সে আমাকে এর উপরে লিখে দিয়েছে, যেমন এআই কি ইতিহাস এবং ধারণা, পৃষ্ঠা 1, এআই কি সহজ সংজ্ঞা। তো এই বিষয়গুলো সে পৃষ্ঠা অনুযায়ী, যদিও পৃষ্ঠাগুলো এখানে সে খুব ছোট আকারে লিখেছে, তো এভাবে সে লিখে দিয়েছে। তো এতটুকু আমাদের গত পর্বে ছিল। আচ্ছা, তো এই লেখাটাকে আমরা কিভাবে আরো এঙ্গেজেবল করতে পারি, তার জন্য আমাদের যে বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি তার জন্য আমি আরেকটু ডিপ নির্দেশনা দিয়েছি, বা হচ্ছে প্রম্পট দিয়েছি। সেটা হচ্ছে যে এআই কি ইতিহাস, ধারণা এবং ভবিষ্যৎ, যেটা আমাদের প্রথম টপিক ছিল এটা, এর উপর আমাকে 300 পেজ বিস্তারিত, 3000 পেজ বিস্তারিত তথ্য আছে। আমরা 3000 পেজ না লিখে এটা হচ্ছে 3000 ওয়ার্ড বা শব্দ হইলে ভালো ছিল। তথ্যপাত রেফারেন্স উদাহরণ সহ তুলে ধরো। এখন তাকে আমি আরো কিছু স্পেশাল নির্দেশনা দিয়েছি, তার মধ্যে হচ্ছে স্টোরি টেলিং অনুযায়ী লিখো। তাহলে এটা যেন গল্পের আকারে হয়, যেটা হচ্ছে পাঠক পড়তে অনেকটাই ইন্টারেস্ট ফিল করে। তো এই স্টোরি টেলিং হচ্ছে খুব জাদুকরী একটি মেথড পাঠককে ধরে রাখার জন্য, বা পাঠকের ভালো লাগার মতো কিছু লেখার জন্য। তো ওই মেথডটা অনুসরণ করে তাকে লিখতে বলেছি, পড়ে যেন ন্যাচারাল লাগে, আর এটা যেন আর্টিফিশিয়াল বা এআই লিখছে এরকমের মনে না হয়, যেন এটা ন্যাচারাল লাগে, ওরকম তথ্য দিয়েছি। তারপর হুক ব্যবহার করো। হুক হচ্ছে যেন পাঠক প্রথম অংশটা বা প্রথম কয়েকটা লাইন পড়েই বাকি অংশগুলো পড়ার জন্য আগ্রহ বোধ করে, এই জন্য যেন সে হুক ব্যবহার করে, এটা হচ্ছে তাকে বলে দিয়েছি। তারপরে এনগেজমেন্ট এর এর দিকে হচ্ছে গুরুত্ব দিবে, এটা যেন এঙ্গেজমেন্ট হয়, পাঠক যেন পড়ে মজা পায়, আগ্রহ যেন তার ধরে রাখা যায়। তাহলে আগ্রহ ধরে রাখার জন্য বেশি গুরুত্ব দিবে। রেফারেন্স, তুমি হচ্ছে এগুলা লিখতে গিয়ে যদি কোনো রেফারেন্স লাগে অন্যান্য বিভিন্ন সোর্স থেকে, সেগুলো ব্যবহার করবা। বৈজ্ঞানিক ও ইসলাম ধর্ম থেকে রেফারেন্স দিতে পারো। গ্রাফ চার্ট ও টেবিল যথাস্থানে ব্যবহার করবে। তো এরকমের তাকে একটু ডিটেলস আরো তথ্য দিয়েছে, যেন আমাদের লেখাগুলো আরো এনগেজেবল হয়। তখন সে আমাকে এটা বুঝে বলছে যে আমি এটা লিখে দিতে পারবো, আর আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি সে আবার এগুলো এখানে মেনশন করে দিয়েছে। যেমন সে এটা লেখার জন্য স্টোরি টেলিং, তারপরে বৈজ্ঞানিক রেফারেন্স, ইসলামিক রেফারেন্স, টেবিল চার্ট, ডায়াগ্রাম, হুক ড্রিভেন কন্টেন্ট, আবেগ, লজিক, তথ্য, ন্যাচারাল টোন, বাংলায়, তারপর সে প্রফেশনাল রিসার্চ লেভেল, এই সবগুলো ইউজ করে সে হচ্ছে এখন লিখে দিবে। তো এটা এখন সে লিখে দেওয়ার জন্য সে আমাকে কিছু প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, আপনি কোন লেখার ধরন চান? এখানে সে আমার কাছে হচ্ছে 4-5টা ধরন দিয়ে দিয়েছে। একটা হচ্ছে একাডেমিক প্লাস রিসার্চ জার্নাল স্টাইল, স্টোরি টেলিং প্লাস নেরেটিভ প্লাস সেলফ হেল্প স্টাইল, তারপর ইসলামিক প্লাস সায়েন্টিফিক কম্পারেটিভ স্টাইল, টেক্সট বুকস প্লাস স্টুডেন্ট ফ্রেন্ডলি স্টাইলস, হাইব্রিড, যার মধ্যে থাকবে স্টোরি, সায়েন্স, রিলিজন, রিসার্চ, তারপর প্র্যাকটিক্যাল স্কিলস। তাহলে আমি বলছি যে তুমি আমাকে এই স্টাইলে লিখে দাও, ই নাম্বার স্টাইলে। ওকে, তারপরে ওকে, আমরা পার্ট 1 ভূমিকা, সে অনেকগুলো পৃষ্ঠা লিখে দিয়েছে। হুক, যদি তোমাকে বলি কোনো একটি বই তোমাকে পড়াবে, তুমি বই নও। আচ্ছা, আলোচ্য বিষয় আমরা এইগুলো একটু স্কিপ করে যাই। উদাহরণ রেফারেন্স, সে আমাকে কিছু রেফারেন্স বা উদাহরণ নমুনা এখানে দেখাই দিয়েছে যে এরকম হবে কিনা। তারপর বাস্তব জীবনে তো 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 পরবর্তী ধাপ, এখন আমার কাছে সে জানতে চাচ্ছে আপনি কোন লেখার স্টাইল চান, ABCDE। তো আমি তাকে বলছি যে তুমি আমাকে ই লেখো, আমি জাস্ট ই লিখে দিয়েছি। এখন সে আমাকে, চমৎকার সিদ্ধান্ত, সে বুঝতে পেরেছে, এখন সে এগুলো মেনটেন করে আমাকে লিখে দিবে। তো দেওয়ার জন্য আমি এখানে আবার বলছি যে আপনি কোন ধরনের টোন চান, তাহলে আমি লাস্টেরটাই দিয়েছি যে হাইব্রিড টোন চাই আমি। তো এটা তাকে আমি এখানে লিখে দিয়েছি। এখন সে আমাকে আগের চেয়ে আরো হচ্ছে বেটার বা উন্নত মানের লেখাগুলা লিখে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 1, এআই কি ইতিহাস, ধারণা ও ভবিষ্যৎ। প্রথম যেই
টপিকটা ছিল আমাদের সেকশন 1-এর, সেটা সম্বন্ধে সে এখন একটু ভিন্নভাবে লিখে দিয়েছে। যেটা আমি বলছিলাম যে স্টোরি টেলিং, যেখানে স্টোরি বা গল্প থাকবে। যেমন ভাবুন, রাত 2টা, ঢাকার একটি ছোট রুমে একজন শিক্ষার্থী বসে আছে। টেবিলের উপরে ছড়িয়ে আছে বই, ল্যাপটপ, নোট। পরীক্ষা সামনে, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। সে ক্লান্ত, অবসাদগ্রস্ত, হতাশ। ঠিক তখন সে ল্যাপটপ খুলে চ্যাট জিপিটিতে লিখল, এক্সপ্লেন নিউটনস ল ইন সিম্পল বাংলা উইথ এক্সাম্পলস। তাহলে পদার্থবিজ্ঞানের যে নিউটনের যে সূত্র রয়েছে, নিউটনের ল, এটা বলছে বাংলায় এক্সাম্পল সহ বুঝিয়ে দেওয়ার জন্য। হয়তো সে এই বিষয়টা বুঝতেছে না। কাকে বললো? চ্যাট জিপিটিকে বললো। তখন কয়েক সেকেন্ড পরেই একটা পরিষ্কার সহজ উদাহরণ সহ সমৃদ্ধ ব্যাখ্যায় স্ক্রিনে ভেসে উঠল। সে অবাক হয়ে বলল, এজন্য আমার সামনে বসে থাকা একজন শিক্ষক। অর্থাৎ সে হয়তো রাতের বেলায় পড়া শেষের দিকে, বাচ্চা সে কিছুতেই তার পড়াটা বুঝতে পারতেছিল না, মিলাইতে পারতেছিল না। হয়তো কোনো একজন শিক্ষক যদি তাকে বুঝিয়ে দিত তার জন্য ভালো ছিল, কিন্তু এত রাতের বেলায় শিক্ষক কিছুতেই সম্ভব না যে তার প্রশ্নের উত্তর দিবে। তো এই কাজটা কিন্তু এআই তাকে করে দিয়েছে। এ যেন আমার সামনে বসে থাকা একজন শিক্ষক। এই মুহূর্তটাই ভবিষ্যতের ইঙ্গিত। মানুষ জ্ঞান খুঁজবে না, জ্ঞান তাকে খুঁজে নেবে। বই আমরা পড়ব না, বই আমাদের পড়াবে। শিক্ষার্থী প্রশ্ন করবে, এআই তার উত্তর দিবে। আজ আমরা যে এআই ব্যবহার করছি তা শুধু প্রযুক্তি নয়, মানব সভ্যতার পরবর্তী বৃহত্তম জ্ঞানের বিপ্লব। তাহলে এইভাবে হচ্ছে লেখাটা শুরু হয়েছে। আমরা যদি কম্পেয়ার করি আগেরটার সাথে, তাহলে দেখেন এই লেখাটা কিন্তু পড়তে মনে চাবে অনেকেরই, বা হচ্ছে যারা পড়বে। আর আগেরটা ছিল শুধু তথ্যমূলক। আমরা যদি একটু দেখি কিভাবে শুরু হয়েছিল। এখান থেকে এআই কি, এআই এর সংজ্ঞা দিয়ে জেনারেল সে হচ্ছে লেখা শুরু করেছিল, শুধু তথ্যবহুল। এআই কি, কেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে ইনফরমেশন বা তথ্য আছে, বাট আমরা যদি লজিক্যালি চিন্তা করি যে আমরা যে লিটারেচার পড়ি, সাহিত্য পড়ি, অর্থাৎ হয়তো আমরা অনেক সময় একটা বই পড়তে গিয়ে মনে হয়েছে যে আমি বাকি অংশটা পরে পড়বো। এমন হয়েছে যে খাবার হয়তো আমার জন্য রেডি করা হয়েছে, 10 মিনিট 20 মিনিট চলে গেছে, আমি কিন্তু পড়া থেকে উঠতেছি না। তো ওই রকম পাঠককে ধরে রাখার জন্য যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা এই ফিল্ডটা কিন্তু এবার পেয়েছি, যেটা আমরা প্রথমটার মধ্যে ছিল না। তো এইভাবে একজন পাঠককে কিভাবে হুক করবে, কিভাবে ধরে রাখবে, তাকে কিভাবে এনগেজ রাখবে যেন তার ভালো লাগে, ওই বিষয়গুলা আমরা যদি তাকে ওইভাবে বলতে পারি, তাহলে তার কাছ থেকে আমরা সেগুলো আদায় করতে পারি, লেখায় নিতে পারি। তো এই ছিল আমাদের আজকে, যে আপনারা কিভাবে এটা লিখবেন। আমি আরো কিছু এক্সাম্পল দিব। আমি আহ, একটু শুরু করবো আজকের পর্বটা তার মধ্যে। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে 2 মিনিট করেন, পরে হচ্ছে আমরা বাকি অংশে চলে যাই। তো আমরা সবসময় যেটা মনে রাখবো যে আমরা কিন্তু পুরোপুরি যে এআই বা চ্যাট জিপিটির উপর নির্ভর করে একটা বই লিখবো না। এখানে কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজস্বতা যোগ করব। তো আমরা যেটা এখান থেকে হেল্প বা সহযোগিতা নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কিভাবে বেটার ওয়েতে আমরা লিখতে পারি, কোন বিষয়গুলো আমাদের রাইটিং বা ইবুকে হচ্ছে থাকা উচিত। আমাদের যেহেতু নিজে থেকে অনেকেরই বই লেখার হয়তো অভ্যাস নাই, বাট কিভাবে লিখতে হবে, কোন বিষয়গুলো থাকতে হবে, ওই রকমের হেল্পগুলো আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা বাকি অংশটা কন্টিনিউ করি। এখানে আমাদের অন্যান্য তথ্যগুলো দিয়ে দিয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা আরো একটু তথ্য মানে তাকে ইমপ্রুভ করার জন্য দিয়েছিলাম, ওগুলা একটু শেয়ার করি। এখানে আমি বিভিন্নভাবে ট্রাই করছি, তো যেটা বেস্ট মনে হয়েছে আমার কাছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, এখানে আমি তাকে পুরা যে আমাদের সেকশন 1 ছিল, ওই সেকশনের মধ্যে যে টপিক ছিল 10টা, সবগুলা দিয়ে। কারণ আমরা দেখছি যে একটার মধ্যে যখন আমরা একটা টপিক দেই, আপনাদের যেটা হইতে পারে, একটা টপিক যখন দিবেন তখন দেখবেন যে অন্যান্য টপিকের তথ্য সে এটার মধ্যে দিয়ে দেয়। তো এক্ষেত্রে আমি তাকে বলছি যে আমার হচ্ছে এই 10টা টপিক, আমি প্রত্যেকটা দিয়ে হচ্ছে তোমাকে কি করব, এই প্রতিটি তোমাকে দিয়ে আলাদা করে বিস্তারিত লিখবো। তাই এখন শুধু প্রথমটা দিছি, এআই কি, ইতিহাস, ধারণা এবং ভবিষ্যৎ। এআই কি, ইতিহাস এবং ধারণা এবং ভবিষ্যৎ, এর উপর বিস্তারিত লেখো। অর্থাৎ তুমি বাকিগুলা থেকে তথ্য এনে আমার এখানে দেওয়ার দরকার নেই, কারণ ওগুলো নিয়ে আমি কি করবো, আবার ডিটেলস লিখবো। তো এইভাবে তাকে একটু নির্দেশনা দিয়েছি, তখন সে বুঝছে বিষয়টা, বুঝে আবার লিখছে। এরপরে আমি হচ্ছে একটা ফরম্যাট তৈরি করে নিয়েছি, যেন হচ্ছে
তাকে দিয়ে আমি একটা প্রম্পট লেখায় নিছি, বারবার ওটা ব্যবহার করব, তাহলে সে সবগুলো ঠিক রাখার চেষ্টা করবে। যেরকম আমরা হচ্ছে যখন ইমেজ ন্যানো ব্যানানা দিয়ে ক্রিয়েট করি, তখন ক্যারেক্টার কনসিস্টেন্সি যেটা রয়েছে, বা যখন আমরা ভিউ থ্রিতে ভিডিও তৈরি করি, প্রত্যেক ভিডিওর মধ্যে যেন একই ক্যারেক্টার থাকে, তার জন্য যে প্রম্পটগুলো আমরা ইউজ করেছি সেটা এখানে আমরা একটু ইউজ করেছিলাম। এখানে থাকে আমি যে বিভিন্ন ইনফরমেশন আছে সবগুলো একসাথে দিয়ে বলছি যে তুমি আমাকে এখন এখন এই তথ্যের উপর ভিত্তি করে আমাকে একটি প্রম্পট লিখে দাও, যেই প্রম্পট আমি এআই ফর স্টুডেন্টস ইবুকটি লিখতে প্রতিবার টপিকের নিচে লিখে দিব, যেন একই স্টাইল বজায় থাকে। তো সেটা বুঝতে পারছে, দারুণ। তো এবার হচ্ছে সে আমাকে এই প্রম্পটগুলো আমি যা যা দিয়েছি কি কি থাকবে আমার লেখার মধ্যে একটু আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার মধ্যে রাইটিং স্টাইল অ্যান্ড টোন রিকোয়ারমেন্টস, তার মধ্যে হচ্ছে হাইব্রিড টোন থাকবে, তার মধ্যে মোটিভেশনাল হবে লেখাগুলো, একাডেমিক হবে, স্টোরি টেলিং হবে, তারপরে স্পিরিচুয়াল হবে, আর সায়েন্টিফিক হবে। এগুলো বাংলা অর্থ আপনারা জানেন, এই জন্য আর এক্সপ্লেন করলাম না। তারপরে হচ্ছে ফ্লোয়িং নেরেটিভ, অর্থাৎ নেরেটিভ স্টাইলে হবে, বর্ণনামূলক হবে, কন্টেক্সচুয়াল অ্যান্ড হিউম্যান লাইক, আর এটা যেন কথোপকথনের মতো হয়, কন্টেক্সচুয়াল হয়, রোবোটিক্স না হয়, সে বিষয়টাও সে খেয়াল রাখবে। ইমোশনাল এবং লজিক থাকবে, পাঠকের মধ্যে অনুভূতি, কৌতূহল, ভয়, অনুপ্রেরণা সব সৃষ্টি করবে। তারপর হচ্ছে ন্যাচারাল স্টোরি টেলিং হুকস হবে, অর্থাৎ প্রতি সেকশন শুরু হবে গ্রিপিং লাইন দিয়ে, যেখানে হচ্ছে তাকে হুক করার জন্য, যেন পুরাটা পড়ে তার জন্য হচ্ছে তৈরি করবে পাঠককে। তারপরে কিছু আমি না করছিলাম, পেজ নাম্বার, বর্ডার, এগুলো যেন না ইউজ করে, তো এগুলো সে দিয়ে দিয়েছে। তারপর কন্টেন্ট রিকোয়ারমেন্ট, খুব গভীর, তথ্যবহুল, উদাহরণ ভিত্তিক, ন্যূনতম শব্দ, এটা হয়তো আমি লিখে দিয়েছিলাম যে 3000 শব্দে লিখবে প্রত্যেকটা টপিকস। তারপরে সে ইসলামিক রেফারেন্স যেখানে প্রয়োজন, কিন্তু উপযুক্ত, জোরপূর্বক নয়। মানে জোর করে দিবে না, যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করবে। বৈজ্ঞানিক রেফারেন্স, তথ্য, গবেষণা, ইতিহাস, এগুলো বলছি ব্যবহার করার জন্য। হিস্টোরিক্যাল কনটেক্সট, তারপর হচ্ছে মডার্ন রেলিভেন্টস, তারপর রিয়েল লাইফ এক্সাম্পল, বাংলাদেশ, গ্লোবাল, এগুলো থেকে যদি কোনো এক্সাম্পল দেওয়া যায় সেগুলো দিবে। কম্পারিজন এন্ড টেবিল, যেখানে মানসম্মত কম্পারিজন, পার্থক্য করা যায় বা টেবিল দেওয়া যায় সেটা দিবে। গ্রাফ চার্ট, SC11 টেক্সট ফরম্যাট, CSV ইত্যাদি। ইমেজ টিমেজ যা লাগে, টেবিল, চার্ট যা লাগে, কোড যা লাগে, এগুলো ইউজ করবে। ডেফিনেশন বিফোর এক্সপ্লেনেশন, অর্থাৎ যখন কোন একটা টপিক এক্সপ্লেন করবে ওটার আগে ডেফিনেশন বা সংজ্ঞাটা দিয়ে নেবে। তারপর হচ্ছে অ্যানালজিস অ্যান্ড মেটাফোর্স যুক্ত করো। মেটাফোর যেগুলো হচ্ছে আমরা রূপক ইউজ করি, লিটারেচার যেগুলো রূপক, কনসিট, তারপরে সিমিলি, যেই লিটারের টার্মসগুলো রয়েছে ওই টার্মসগুলো সে ইউজ করবে। ভবিষ্যৎ বিশ্লেষণ ও পূর্বাভাস অবশ্যই থাকবে। তো এরকমের কিছু তথ্য আমরা ওই যে এখানে দিয়েছিলাম, সে কি কি বিষয়গুলো লিখবে, অর্থাৎ এখানে যেগুলো এগুলো সাজাই দিয়েছে, আপনারা চাইলে এইগুলা ইউজ করতে পারেন। আর যে প্রম্পটটা আছে আমি প্রম্পটটা আবার একটা পোস্টের মধ্যে দিয়ে রাখবো, যেন আপনারা এগুলো ইউজ করতে পারেন। এখানে যে পোস্টটা রয়েছে যে কপি কোড, তাহলে সে আমাকে একটা পোস্ট লিখে দিয়েছে, রাইট দ্য চ্যাপ্টার অফ দ্য এআই ফর স্টুডেন্টস এবং বেসড অন দ্য ফলোইং টপিক, অর্থাৎ যে বিষয়গুলো বলছে ওগুলো হচ্ছে আমাকে প্রম্পট আকারে দিয়ে দিয়েছে। তাহলে আমি এইটা প্রত্যেকবারই দিব, তারপর টপিক, আমাদের যে এক একবার এক একটা টপিক থাকবে সেটা এখানে লিখে দিব। তাহলে প্রতিবার এই স্টাইলগুলো সে হচ্ছে কি মেনটেন করে আমাদের টেক্সটটা দিবে। ওকে, আপনি চাইলে আমি এটিকে পিডিএফ স্টাইল আছে, পিডিএফ স্টাইলের দরকার নাই। এবার আমি ওই প্রম্পটটা এখানে দিলাম, আর এই টপিকের জায়গায় আমি দিলাম প্রথমটা, আবার দিলাম তাকে নতুন করে, এআই কি, ইতিহাস, ধারণা এবং ভবিষ্যৎ। এবার এটা দেওয়ার পর সে আমাকে এভাবে লিখে দিয়েছে, আমরা একটু দেখি কি লিখছে এখানে। রাত প্রায় 2টা বাজে, ঢাকার একটি ছোট্ট বাসার জানালা দিয়ে হালকা সড়ক বাতির আলো টেবিলে পড়ছে। পরীক্ষার চাপ, ক্লান্ত চোখ, মগজে জমে থাকা অবিরাম অস্থিরতা, সব মিলিয়ে পড়তে বসা শিক্ষার্থীর মাথায় যখন কিছুই ঢুকছে না, তখন সে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। ল্যাপটপ খুলে টাইপ করলো, এক্সপ্লেইন নিউটনস থার্ড ল ইন সিম্পল বাংলা উইথ ডেইলি লাইফ এক্সাম্পলস। তাহলে আমাদের আগের যেই স্টোরি টেলিং পার্টটা ছিল, এটা তার চেয়ে আরো বেটার করে লিখে দিয়েছে।
বেশি আশা ছিল না, কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে ভেসে উঠলো স্ক্রিন ভেসে উঠলো সহজ পরিষ্কার ব্যাখ্যা। রাস্তা, ফুটবল, ট্রেন, এমনকি ঢাকার সিএনজি স্টিয়ারিং এর ভর প্রতিক্রিয়া, এমন উদাহরণ সহ। সে নিঃশ্বাস নিয়ে ফিসফিস করলো, এজন্য কি আমাকে সামনে বসে পড়াচ্ছে। এটা শুধু একজন শিক্ষার্থীর রাত নয়, এটা সেই মুহূর্ত যেখানে তথ্য বইয়ের মধ্যে বন্দী নয়, তথ্য মানুষকে খুঁজে নিতে শুরু করেছে। চিন্তা করা, প্রশ্ন করা, শেখানো, এসব আর মানব মস্তিষ্কের একক কর্তৃত্বে নেই। মানুষ প্রথমবার নিজের বুদ্ধির একটি ডিজিটাল প্রতিলিপি তৈরি করতে সক্ষম হয়েছে। এটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষের চিন্তার গতিভিত্তিক পুনর্গঠন। বুদ্ধিমত্তা আসলে কি? মূল ধারণা। তাহলে দেখেন, আমরা পড়তেছি যে এআই কি, এআই এর ধারণা, ইতিহাস। তো ওইটাকে কত সুন্দরভাবে, সাহিত্যিকভাবে এখানে আমাদের সামনে উপস্থাপন করেছে। তো এইভাবে আমরা আমাদের লেখাকে আরো ইমপ্রুভ করতে পারি। এআই যেখানে আমাদের সহায়তা করতেছে। এ আসলে মানুষের রিপ্লেস নয়, মানুষকে কখনো রিপ্লেস করতেও পারবে না। সে হচ্ছে মানুষের সহায়তার জন্য মানে তৈরি হয়েছে। তো আমরা এখানে বিভিন্ন এই কথাগুলো সেই এখন বলে দিচ্ছে, মানে এই চ্যাপ্টারেই বলে দিয়েছে। হ্যাঁ, তো এগুলা যারা পড়বে তাদের কিন্তু পরের পার্টটা পড়তে আরো বেশি ইন্টারেস্টেড মনে হবে। ওকে, বিষয় মানুষ আর এআই। যেমন জ্ঞান আল্লাহ প্রদত্ত বুদ্ধি, আর এআই এর জ্ঞান হচ্ছে কি মানব নির্মিত ডেটা। অর্থাৎ মানুষ যে ডেটা দেয় তার উপর হচ্ছে এআই কাজ করে। অনুভূতি মানুষের আছে, এআই এর নেই। আত্মা মানুষের আত্মা আছে, এআই এর আত্মা নেই। উদ্দেশ্য নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন। আর এআই এর উদ্দেশ্য হচ্ছে গণিত ভিত্তিক লক্ষ্য। ওকে, তো এইভাবে আমাদের প্রথম চ্যাপ্টারটা সে হচ্ছে লিখে দিয়েছে। আমি আর পুরোটা পড়তেছি না। এখন আমাদের কাজ হচ্ছে আমি এই তথ্যগুলো আপনাদের দিয়ে দিব, আর আপনারা নিজেরও এক সময় যখন একটু বেশি বেশি কাজ করবেন এরকমের প্রম্পট নিজেরা লিখতে পারবেন। বা আপনি কেমন চান, কি চান যে আপনার লেখাগুলো কেমন হোক, কার মতো হোক। এখানে আপনি চাইলে বিভিন্ন স্টাইল লিখে দিতে পারেন। আপনি হচ্ছে চাইলে যে আমাকে হুমায়ুন আহমেদের স্টাইলে লিখে দাও, আমাকে নজরুল ইসলামের স্টাইলে লিখে দাও, আমাকে শেক্সপিয়ারের স্টাইলে লিখে দাও। এরকম বিভিন্ন স্টাইল আপনি চাইলে এখানে বলে দিতে পারেন। তাহলে কিন্তু তারা যে স্টাইলে লিখেছে ওই স্টাইলে আপনাকে হচ্ছে লিখে দেওয়ার চেষ্টা করবে। তো এরকমের আমরা চাই না যে অন্য স্টাইলে লিখে দেখ, আপনি আপনার স্টাইলেই বলেন, ওটাই বেস্ট হবে। তো এখন আমরা কিভাবে আগাইতে পারি আমাদের লেখাগুলোকে? তো আমরা তো হচ্ছে একটা প্রথম টপিকটা লিখছি, তাই না? এটা এবার আমরা হচ্ছে দ্বিতীয় টপিকস লিখবো, এটা লিখবো। তো এটা লেখার জন্য আমরা কি করব? তো যে আমি যে প্রম্পটটা লিখেছিলাম এই প্রম্পটটা আমরা একটু কপি করে নিয়ে আসি আবারও। এটা এখান থেকে আমি কপি করি, কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে জাস্ট নিচে দ্বিতীয় টপিকটা দিব, একটু ছোট করি লেখাগুলো। ওকে, এখানে যে টপিক এখানে লিখে দিব আমাদের যে দ্বিতীয় টপিক হচ্ছে এআই এর প্রধান শাখা, এমএল, ডিএল, এনপিএল, রোবোটিক্স, সিভি। তাহলে এই শাখাগুলো নিয়ে হচ্ছে সে এখন আলোচনা করবে। ওকে, তাহলে আমাকে বারবার ওই চিন্তা করে করে আর দিতে হবে না যে কি কি লিখবে, কি কি বাদ দিবে। আমি যেহেতু একটা প্রম্পট ক্রিয়েট করে নিয়েছি, এবার সে ইমেজের মতো আসছে, এটা আমরা কেটে দিলাম। তাহলে আমরা 2 নম্বরটা দিলাম, এআই এর প্রধান শাখা, এগুলা দিয়ে দিলাম। ওকে, এবার সে আগের মতো করে আমাকে দেওয়ার চেষ্টা করবো, আমরা দেখি কি দেয়। আমরা সেন্ড করে দিলাম মেসেজটি, লেখা শুরু করছে। আচ্ছা, সে লিখতেছে, আমরা একটু পড়া শুরু করি যে এআই এর প্রধান শাখা এমএল, ডিএল, এনপিএল, রোবোটিক্স, সিভি। তো সে মডেল যেটা অনুসরণ করেছে এটা এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, শুরুটা এখান থেকে। একটি শুরু, যখন এআই আর একটি প্রযুক্তি আচ্ছা, একটি শুরু যখন এআই আর একটি প্রযুক্তি ছিল না, বরং প্রযুক্তির পরিবার। কল্পনা করুন, একটি বড় হাসপাতালে জরুরি রোগী এসেছে। ডাক্তার রোগীর ফুসফুসের স্ক্যান বিশ্লেষণ করছে এআই মডেল দিয়ে। একই সময়ে আরেকটি এআই মডেল রোবোটিক্স আর্ম নিয়ন্ত্রণ করছে সার্জারির জন্য। আর পেশেন্ট
হিস্টোরি বিশ্লেষণ করে এন এনএলপি সিস্টেম রিপোর্ট তৈরি করছে। তাহলে এই সকল কাজগুলা এআই করছে, এটা হয়তো আমরা কল্পনা করতে বলছি, কিন্তু উন্নত দেশগুলোতে কিছু কিছু এখনই শুরু হয়ে গিয়েছে। এটা কি এআই? না, এখানে একাধিক এআই কাজ করছে, প্রতিটি ভিন্ন উদ্দেশ্যে, ভিন্ন ডেটা, ভিন্ন অ্যালগোরিদম, ভিন্ন দক্ষতা। যেমন মানবদেহে হৃদযন্ত্র ও রক্ত পাম্পিং নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক সিগন্যাল প্রতিক্রিয়াকরণ করে, চোখ ভিজুয়াল ইন্টারপ্রিটেশন কাজ করে। ঠিক তেমন এআইও একক প্রযুক্তি নয়, এটি একটি বাস্তবতন্ত্র, এটি ইন্টেলিজেন্স স্টেক। এআই বড় 5টি মূল শাখা বিভক্ত হয়েছে। তাহলে দেখেন, শাখাগুলা হয়তো আমরা নর্মাল বলে দিতে পারতাম যে এআই এর শাখাগুলো নিম্নরূপ, তো এটা না বলে কিরকম একটা ছোট্ট গল্পের মধ্যে, একটা স্টোরির মধ্যে এটাকে আরো অনেক ইন্টারেস্টিং করে তোলা হয়েছে। আর যেন হচ্ছে এটা একবার পড়লে আমাদের মনে থাকবে যে ঘটনাটা কি। তো এইভাবে সে হচ্ছে লিখে দিয়েছে শাখা প্রশাখাগুলো। যেমন মেশিন লার্নিং, এমএল। হ্যাঁ, এমএল মানে সংখ্যা হচ্ছে কি মেশিন লার্নিং, ডেটা দেখে শেখা ও পূর্বাভাস দেয়। ডিপ লার্নিং যেটা হচ্ছে ডিএল, নিউরাল নেটওয়ার্ক দিয়ে জটিল প্যাটার্ন শেখে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনপিএল, যেটা এই যে চ্যাট জিপিটি এখন যেটা ব্যবহার করছে আমরা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ভাষা বোঝাও তৈরি করা। তারপরে কম্পিউটার ভিশন, সিভি, ছবি ভিডিও বিশ্লেষণ ও বস্তু শনাক্তকরণের জন্য কাজে লাগে। রোবোটিক্স, এআই প্লাস যান্ত্রিক কাঠামো, বাস্তব জগতের কাজ, যেগুলো হচ্ছে আমরা রোবটে করে থাকি, রোবট দিয়ে। তো এই শাখা প্রশাখাগুলোকে তুলে ধরার জন্য এইভাবে হচ্ছে সে লিখে দিয়েছে কেন এআই শাখায় বিভক্ত হলো। তো এখন আমরা বুঝতে পারছি সবগুলো হচ্ছে খুব সুন্দরভাবে স্টোরি টেলিং এর মাধ্যমে, মানে একেবারে আকর্ষণীয় করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে কিছু ডেটাও দিয়ে দিয়েছে। ওকে, আমরা পরের অংশে যাই। এমএল এবার প্রত্যেকটাকে আবার বিশ্লেষণ করেছে। এমএল এর মূল উপাদান হচ্ছে ডেটা, মডেল ট্রেনিং, প্রেডিকশন, কোনটা কিভাবে কাজ করে, প্রত্যেকটাকে সে আবার এক্সপ্লেন করেছে। ওকে, তো আমাদের কাজ কি, আমরা এই পার্টটা যখন আমরা লিখেছি, এখানে পার্ট 2 শেষ। এরপর আসছে ডিপ লার্নিং, ডিএল, এমএল। আচ্ছা, আমরা একটু দেখে নিই কি কি আছে আমাদের মডেলগুলোতে। মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনপিএল ইত্যাদি না। আচ্ছা, তাহলে সে লিখছে হচ্ছে কতটুকু পর্যন্ত এমএল এর সীমাবদ্ধতা, এমএল। ওকে, তাহলে আমরা বাকি অংশটা মানে চালিয়ে যেতে বলুন, বা চালিয়ে যাও, আমরা বলি চালিয়ে যাও লিখি, কারণ আমাদের পুরাটা শেষ হয় নাই। হ্যাঁ, সে হচ্ছে এমএল পর্যন্ত লিখছে, মানে পার্ট 2 এমএল মানে মেস মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা প্রথম পার্টটা ওটা লিখছে, পার্ট 2 এখনো পুরোপুরি লেখে না, তাহলে বাকিগুলো লিখবে। তো আমরা জাস্ট এখানে তাকে কি লিখবো, যে চালিয়ে যাও। ওকে, আমরা চালিয়ে যাও এখান থেকে কপি করে দিলাম, চালিয়ে যাও, আবার আমরা ক্লিক করে দিব সেন্ড বাটনে। তাহলে বাকি পার্টটা সে লিখবে, বাকিগুলো। ডিপ লার্নিং লিখতেছে এখন, ডিএল। এখানে একটা ছোট্ট গল্প আছে, স্টোরি টেলিং, তথ্যগুলো লিখে দিচ্ছে। তারপরে পার্ট 3 শেষ, পরের অংশ না, এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি। ওকে, তাহলে আমরা এই যে চালিয়ে যাও, এখানে বলে দিছে যে যদি চালিয়ে যেতে চান বলুন চালিয়ে যাও। তাহলে আমরা চালিয়ে যাও একবার কপি করেছিলাম, আমি আবারও লিখবো চালিয়ে যাও, আমাদের জন্য সবগুলো লিখে। বা ইংলিশে কন্টিনিউ লিখতে পারেন, বা নেক্সট লিখতে পারেন, বা পরের অংশ লিখো, আরও লিখো, এভাবে নির্দেশনা দিতে পারেন, তাহলে বাকিগুলো লিখবে। সেটা লিখতে লিখতে আমরা লাস্ট ধাপটা একটু দেখে আসি, যে লাস্টের ধাপে কি ছিল। লাস্টের ধাপে ছিল আমাদের লাস্টে রোবোটিক্স। ওকে, আমাদের 1 2 3 4 5টা ধাপ। এখন এনপিএল 3 নাম্বারটা লিখতেছে। ওকে, আমরা 5টা লিখতে হবে। এন এনএলপি, ওকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং 3 নাম্বারটা লিখতেছে। তাহলে আমরা আবারও লিখবো চালিয়ে যাও, রোবোটিক্স পর্যন্ত তাকে দিয়ে লেখাবো। এবার কম্পিউটারটা লিখবে, কম্পিউটার ভিশন,
আচ্ছা, তো এই বিষয়গুলো আপনারা কেয়ারফুলি পড়বেন। এখানে আপনাদের আরো কিছু তথ্য যোগ করবেন বা কিছু যদি মনে করেন বাদ দিলে ভালো হয় ওগুলা বাদ দিবেন। আপনাদের যেই নিজস্ব স্কিল জ্ঞান রয়েছে সেগুলো এখানে অবশ্যই ইউজ করবেন। আমরা পরের অংশটা লিখি লাস্টের, মানে টপিক 2 এর লাস্ট অংশ, যেটা হ্যাঁ রোবোটিক্স পার্ট 6। সে আরো কিছু নতুন পার্ট অ্যাড করেছে, আমরা ওগুলা আর নিচ্ছি না। পার্ট 7 লিখছে এআই ইকোসিস্টেম, যেটা হচ্ছে এমএল, মানে সবগুলা নিয়ে কাজ করে। তো এটা গুরুত্বপূর্ণ মনে হইতাছে, আমি এটা বলি চালিয়ে যাও। যদি আমাদের উপরে 6টা পার্ট দিয়েছিল, এটা অতিরিক্ত অ্যাড করছে। ওকে, তাহলে আমরা আর তাকে লেখাচ্ছি না। এখন আমাদের কাজ হচ্ছে যে এই বিষয়গুলোকে আমি কপি করে নিব, একবারে সবগুলা কপি করে নেই পার্ট 2 এর। 2 নম্বর পার্ট আমরা এখান থেকে লেখাইছিলাম, তাহলে আমাদের শুরুটা হচ্ছে এখান থেকে। এআই এর প্রধান শাখা, তাহলে আমরা পুরোটা সিলেক্ট করলাম। এখন আমরা কপি করব, কপি করলাম। এরপরে আমরা আমাদের যে ওয়ার্ড ফাইল যেখানে হচ্ছে আমরা এগুলা লেখাগুলো সাজাচ্ছি সেখানে নিয়ে আমরা পেস্ট করে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই ফরম্যাট আগের যেগুলো আছে এগুলো রাখবো না, এগুলো আমার ভালো হয় নাই। এগুলো হচ্ছে নর্মাল বা জেনারেল যেই লেখাগুলো, মূলত বেশিরভাগ আমরা যেভাবে সার্চ করি আর লিখি ওইটা এখানে দেওয়া আছে, বাট আমরা এটাকে আরো ডাইনামিক ভাবে উন্নত মানের একটা সংস্করণ আমরা হচ্ছে লিখেছি। আচ্ছা, তো এখানে আপনাদের এগুলো আবার লাইন যেগুলো আছে এগুলো বাদ দিয়ে দিবেন। তারপরে যে আমি যেখানে যে লিখছি চ্যাট জিপিটি বলছে যেটা, আমি বলছি যেটা, এগুলো হচ্ছে বাদ দিবেন। যে চালিয়ে যায় যেতে বলুন পার্ট 7-এ, এই অংশ বাদ। চমৎকার চমৎকার, এই অংশটা, হ্যাঁ সে আমাকে যেটা সাজেশন করছে এই অংশটা বাদ দিবেন, লাইনগুলো বাদ দিয়ে দিবেন। আমি একটু দেখাচ্ছি, পুরোটা দেখাবো না। এটা হচ্ছে টেবিল, হ্যাঁ, যে এখানে ক্লিক করলে এই টেবিলটা কি হবে, সিলেক্ট হবে। সিলেক্ট হলে আপনারা হচ্ছে এখান থেকে যে অল বর্ডারটা সিলেক্ট করে দিবেন। অল বর্ডার দিলে এখানে একটা বর্ডার হয়ে যাবে সবগুলোর মধ্যে। টেবিলের ক্ষেত্রে এটা করে দিবেন। ফরম্যাটিং গুলা ঠিক করবেন। এখানে আরেকটা টেবিল আছে, আমরা এটা দেখে বুঝতে পারছি। এখানে একটা দেখেন আইকনের মতো আছে, এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে। বড়টা সিলেক্ট করে দিলে এই টেবিলটা নিয়ে নিবে। ওকে, এগুলা ওয়ার্ডের বেসিক কাজ পারবেন। আমি জাস্ট একটা দেখাই, পরে বাকিগুলো যেন আপনারা করতে পারেন। পার্ট 6 রোবোটিক এআই, চ্যাট জিপিটি। তো এখান থেকে আমরা এই কথাগুলো চ্যাট জিপিটি ইউসের চালিয়ে যাও এটুক, যদি চালিয়ে যেতে চান। তাহলে এই অংশটুকু আমাদের দরকার নাই। রোবোটিক শুরু করছি পরের অংশে, না এটাও চ্যাট জিপিটি বলছে এটুকু দরকার নেই, তাহলে আমাদের এখান থেকে শুরু করছি দরকার নেই। ওকে, এখানে একটা টেবিল আছে, আমরা টেবিলটা দিয়ে দেই।
এখানে আরেকটা টেবিল দিয়ে দিই। আচ্ছা, তো এভাবে হচ্ছে আপনারা ফরম্যাট করে নেবেন। ওকে, তাহলে এটা পড়তে আর সুন্দর হবে। তো কোন বিষয়গুলো বাদ দিতে হবে এটা আমি দেখাইছি, যেহেতু একবার আমরা কপি করে আনছি। এআই কিভাবে কাজ করে সহজ ভাষায়, ধারাবাহিক ছবির পিছনে পিক্সেল রূপান্তর হয়। আচ্ছা, চ্যাট জিপিটি সেট, যেখানে চ্যাট জিপিটি সেট এর আগে পরে কিছু তথ্য পাবেন যেগুলো বাদ দিতে হবে, এটুক আমরা হচ্ছে বাদ দিব। পার্ট 5, এটা এটা মিল আছে, পরবর্তী অংশ না, এখানে পার্ট 4 এর শেষ। তাহলে চ্যাট জিপিটি আমাকে নির্দেশনা দিচ্ছে পরবর্তী অংশ 5, এটুকু আমার দরকার নাই। 5 নিচে লেখা আছে পার্ট 5। তো এভাবে আপনারা বুঝবেন আশা করি যে কোথায় বাদ দিতে হবে। এরপরে আপনি যখন এটা আবার পড়বেন, রিভিশন দিবেন, সম্পাদনা করবেন, এডিট করবেন, কিছু যোগ করবেন, বিয়োগ করবেন, তখন আপনি পুরো একটা ফরম্যাট পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা বুঝলাম। পরে সেভ দিয়ে দিবেন যে আপনার যতটুকু হয়েছে, এবার পুরোটা কাজ করে সেভ দিয়ে দিবেন। তো এইভাবে আমরা কি করতে পারি, প্রতিটা পার্ট লিখতে পারি আলাদা আলাদাভাবে। তাহলে দেখেন আমরা একটু যদি দেখি কয় পেজ আসলাম। ওকে, 24 পেজের মতো। তাহলে আমরা লিখলাম হচ্ছে সেকশন 1-এর টপিক 1 আর টপিক 2, এই দুইটা লিখলাম। এই দুইটাতে আমাদের ধরেন 24 পৃষ্ঠার মতো হয়েছে, একটা যদি 12 পৃষ্ঠা হয় ধরলাম। আচ্ছা, তো আমাদের এখানে প্রায় 100 টপিক আছে। 100 টপিকে যদি আমরা 10 পৃষ্ঠা করেও লিখি তাহলে কিন্তু আমাদের 1000 পৃষ্ঠার মতো হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে 500 পৃষ্ঠার মতো একটা বই লিখবো। পরে আপনি আরো সম্পাদনা করবেন, অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিবেন। তো এইভাবে আমাদের একটা ইবুক লেখা হয়ে যাবে। তো ইবুক লেখার পরের ধাপে আমরা কিভাবে এগুলোকে ডিজাইন করব, ফরম্যাট করব, কিভাবে বিভিন্ন লিঙ্ক যোগ করব, কিভাবে হেডার দিব, ফুটার দিব, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিব, তারপরে কিভাবে আমরা এটাকে পিডিএফ আকারে সেভ দিব, তখন আমাদের ইবুক হয়ে যাবে। ওটা আমরা লাস্টের ক্লাসে দেখব। তো আজকে আমরা দেখি আর কি আপনাদের আইডিয়া দেওয়া যায়। তো আমরা মনে হয় আইডিয়া পেয়ে গেছি যে আমাদের পরের ধাপগুলো এইভাবে আমাদের লিখতে হবে, তাই না? আমরা 1 নাম্বারটা যেভাবে লিখছি, 2 নাম্বারটা যেভাবে লিখছি, এভাবে সবগুলা লিখতে হবে। তো এগুলো আমরা কোথা থেকে পাইছি, এগুলো অলরেডি আলোচনা করেছি আপনাদের সাথে। তো আপনাদের দরকার কি, প্রম্পটটা দরকার, যে প্রম্পটটা আমি লিখছি। তো আপনারা যেটা লিখবেন এটার জন্য নিজের একটা প্রম্পট তৈরি করে নেবেন। এটুকু যদি আপনাদের দরকার হয়, এটুকু আমি দিয়ে দিলাম, আমাদের গ্রুপে দিয়ে দেই, এআই স্কুল গ্রুপে এটা দিয়ে দেই। এটার মধ্যে কেউ যুক্ত না থাকলে আমি লিঙ্কটা দিয়ে দিতেছি, আপনারা যুক্ত হয়ে নিন। আর আমার ফেসবুকে লিঙ্কটা দেখাইছি, তারপর আমি লিঙ্কটা দিয়ে দেই। এখানেও বিভিন্ন তথ্য বা আমাদের ক্লাসের আপডেট সবকিছু পাবেন আমার ফেসবুক প্রোফাইলে আসলে, আমি এটাও দিয়ে দিলাম। আর এআই স্কুল ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিই, ai.school.digital। এখানে ফ্রি কোর্স থাকবে। আর ডিজিটাল টিচার্স ট্রেনিং এর উপর আমাদের এখানে একটা কোর্স আছে, যেটা হচ্ছে এআই টিচার্স। আমাদের লাইভ সেশন এখন আর হবে না, আমরা যেটা গত 2 মাসে করেছিলাম একটা টিচার্সদের জন্য, এআই ড্রিভেন ডিজিটাল টিচার্স ট্রেনিং, যেখানে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, ওই কন্টেন্টগুলো কিভাবে অনলাইনে সেল করতে হয়, ইউটিউব, ফেসবুক ইত্যাদির জন্য কিভাবে ভিডিও বানাইতে হয়, ইমেজ বানাইতে হয় এআই ব্যবহার করে, সবকিছু আমরা দেখেছিলাম। তো ওই কোর্সটা এআই টিচার্স বেচ 1, যেটা, হ্যাঁ, বেচ 1। আমরা একটু এডিট করি। এখন ওই ক্লাসের সবগুলা ভিডিও 10টা প্লাস ইন্ট্রোডাকশনে আরো কয়েকটা ভিডিও আছে। ওগুলো পেড, যেহেতু সবাই দেখতে পারবে না, আমাদের কোর্সে যারা ছিল 20 জনের মতো, ক্লাস করছে আরো কয়েকজন কম, তো তাদের অ্যাক্সেস রয়েছে। এই জন্য আমরা নেক্সট টাইম এটা যেহেতু এখন রেকর্ডেড, এটার দামটা হচ্ছে কমায়া দিব। তাহলে আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা এটা নিতে পারবেন। আমি দামটা একটু কমাই দিই এখনই। কোথায় আছে দাম, প্রাইসিং, এখানে প্রাইসিং আছে। ওকে, প্রাইসিং 8,000 থেকে 5,000 ছিল, পরে আমরা কোর্স করাইছিলাম 3,000 টাকা করে।
তো এখন রেকর্ডিং কোর্সের দাম তুলনামূলক কম থাকে, আমরা এটাকে কমাই দিই, কত দেওয়া যায়? আমরা দিয়ে দিচ্ছি 449 টাকা দিয়ে দিলাম। তাহলে এখন যে কেউ আইসা হচ্ছে 449 টাকা দিয়ে এই কোর্সটা কিনতে পারবে। সেভ। এটা এখন এই রেটে যে কেউ হচ্ছে কিনতে পারবে, ঢুকতে পারবে, প্রসেস সহজেই। আর এটা হচ্ছে অনেকে হচ্ছে আবার কোর্স ক্রিয়েট করতেছেন। সুনির্মল দেউরি স্যার তার ওয়েবসাইটটা অলরেডি ডিজাইন করে ফেলেছেন। তারপরে স্যারও কোর্স হয়তো কিছুদিনের মধ্যেই হচ্ছে সেল শুরু করবেন। জেনিথ ম্যাথ স্টাডি তাদের ওয়েবসাইটটা এখন অলরেডি তারা বিকাশ সহ সবকিছু করে ফেলেছে, কোর্স সেল করতেছে। তো এইভাবে যদি কোর্স সেলিং ওয়েবসাইট কেউ তৈরি করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই, এটা যেহেতু শিক্ষকদের জন্য, যদি আমাদের অন্য যে ওয়েবসাইটগুলো ওগুলো 25,000 টাকার প্রাইস থাকে, সেক্ষেত্রে এটা মাত্র আমরা 5,000 টাকায় করে দিয়েছিলাম, আপনাদের একটা অফার দিয়েছিলাম, যেটা আমরা কখনো এত কমে দিই না। 3,000 টাকা আমাদের কোর্স ফি ছিল, আর 5,000, টোটাল 8,000। তো ওই এরকমের একটা ওয়েবসাইট আপনারা যদি কেউ চান ক্রিয়েট করতে, যেখানে আপনাদের কোর্স সেল করতে পারবেন এরকমের, যে আমরা এটা এখন যদি রিলোড দেই, তাহলে 5,000 টাকাটা 3,000 হয়ে যাবে। ও সরি, 449 টাকা হয়ে যাওয়ার কথা, হ্যাঁ, 449 টাকা হয়ে গেছে। এখন জাস্ট এখানে ক্লিক করে কেউ চাইলে বাই নাও ক্লিক করে এটা কিনতে পারবে বিকাশে পেমেন্ট করে। আচ্ছা, তো এরকমের অনলাইন আর আজকে যারা নতুন যুক্ত হয়েছেন, আপনাদের আরেকটা বিষয় দেখায়, যে হচ্ছে কোর্স ইবুক কেন তৈরি করবেন। ওটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম, যে আমরা চাইলে হচ্ছে রকমারিতে সেল করতে পারি, আরো অনেকগুলো আছে। বা আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে, তাহলে আপনার নিজের ওয়েবসাইটও এটা সেল করতে পারবেন। যেমন, তো এরকমের যেমন আমরা এআই স্কুলে যেটা দেখছিলাম, যে এরকমের আপনার হচ্ছে কোর্সগুলো দিয়ে রাখবেন, বা ইবুক থাকলে ইবুক দিয়ে রাখবেন, ওটা হচ্ছে আপনি সেল করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা যেন 5 পেজ লিখেন। একটু শেয়ার করবেন লিখতে গিয়ে, কারো কোনো প্রবলেম হয়েছে কিনা এখন। আর কেউ যদি লিখে চায় থাকেন, তাহলে স্ক্রিন শেয়ার করে দেখাইবেন। আর আজকে যেই টেকনিকগুলো আপনাদের দেখালাম শিখালাম, সেগুলো প্র্যাকটিস করে আপনি একটি উন্নত মানের বই লিখে ফেলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আবার অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রতি শুক্রবার একটা ক্লাস হবে, যেহেতু আমাদের আগের পেড কোর্সের একটা কমিটমেন্ট ছিল, যে আমরা 10টা ক্লাস হচ্ছে লাইভে করাইবো। যে 10টা করাইছিলাম, এখানে অনেকে আছেন যে ক্লাসে যুক্ত ছিলেন। আর বাকি আমরা হচ্ছে আরো 5 মাস আপনাদের সাপোর্ট দিয়ে যাব বিভিন্ন বিষয়ে, আরো বিভিন্ন বিষয় শিখাইবো। তো সেই সূত্র ধরে আমাদের পেড কোর্সের এবং ফ্রি যারা রয়েছেন তাদেরকে এই সুযোগটা দিচ্ছি, যেন আপনারা শিখতে পারেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর আমাদের আজকের ক্লাস থেকে আমি এখন বিদায় নিচ্ছি। এখন আপনাদের বিভিন্ন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে আবারও ধন্যবাদ। তো মোস্তাফিজ স্যারকে অসংখ্য ধন্যবাদ, যে চমৎকার ভাবে উনি আমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন, মানে আমাদেরকে এগিয়ে দিচ্ছেন, উনি তো আগানোই। তো আসলে কি বলবো, মানে কৃতজ্ঞতার স্বীকার সব সময়ের জন্যই। পাশাপাশি নিজেও চেষ্টা করছি আপনার দেয়া পরামর্শ অনুযায়ী আগানোর জন্য। তো আমি এতক্ষণ আসলে ল্যাপটপে দেখছিলাম, আর এখন মোবাইল থেকে কথা বলছি। আপনি জানেন একটু সমস্যা হচ্ছিল মোবাইল ল্যাপটপে। স্যার, আমি আমার যে কবিতার বইটি রয়েছে, আহ, ওটার উপরে আমি ইবুক করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি সাজিয়ে ফেলেছি। এখন ওই যে হেডার ফুটার বা এটা কিভাবে কি করব, এই জায়গাটায় সমস্যা রয়েছে। তো সেটা তো আগামী ক্লাসে আপনি বললেন আমাদেরকে জি জি, দিবেন। আগামী ক্লাসে আমরা একবারে একটা ইবুক রেডি করে ফেলবো, আমাদের আমি যতটুকু লিখছি টোটাল, এতটুকুর উপর ভিত্তি করে। এখন আমার বড় প্রশ্ন হলো এটা যে আমি যে এআই ব্যবহার করে ইবুক তৈরি করলাম, এটা মানুষ কেন পড়বে? মানুষ তারাও তো এআই দিয়ে এইভাবে জিনিসগুলো পেয়ে যেতে পারে, আমার বই কেন পড়বে? এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে স্যার। এটা হ্যাঁ, কি হতে পারে? এটা তো স্যার আমরা বারবারই বলতেছি, এআই কে হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে ব্যবহার করবেন, আপনি পুরোপুরি এআই এর উপর নির্ভর করবেন না। হ্যাঁ, আহ, সেটা আপনার যে মেধা রয়েছে, আপনার যে সৃজনশীলতা রয়েছে, ওগুলো অবশ্যই হচ্ছে এখানে অ্যাড করবেন। আর যারা আগে থেকে তৈরি করেছেন বা করতেছেন, সেটা তো বেস্ট।
তো আমরা হচ্ছে এআই থেকে বিভিন্ন সহযোগিতাগুলো নিব, আমরা পুরোপুরি এআই দিয়ে সবকিছু লেখাইবো না। ওটা আমি আজকেও বলছি, প্রতি ক্লাসেই বলি যে আমরা পুরোপুরি এআই জি কে ডিপেন্ড করব না। জি জি। তাহলে আমার মাথায় যে থিমটা আছে, মানে আমি জি যে জি ওই যেমন একটু আগে যেটা দিলেন, ধরে নেন এআই সম্পর্কে, আমার তো এআই সম্পর্কে খুব একটা জ্ঞান নাই। জি জি সেক্ষেত্রে যা দরকার সব এআই থেকেই আমাকে নিতে হয়। বাট আমার যেটা আইডিয়া আছে ওটার উপর সম্ভবত আমার বই লিখলে তাহলে ভালো হবে নাকি জি স্যার? জি অবশ্যই আপনি হচ্ছে এআই থেকে হেল্প নিয়ে, ধরেন আপনি যে বিষয়টা লিখবেন ওটা সম্বন্ধে হয়তো আপনার যতটুকু জানা আছে ওটাকে আরো আপনি হচ্ছে আপার লেভেলে নিয়ে যেতে পারেন এআই কে ব্যবহার করে। হ্যাঁ, জি জি আরো জি। অনেক বেশি ইনফরমেশন, তথ্য, হয়তো যেটা আপনার মাথায় আসতেছে না ওই রকমের কিছু হেল্প আপনি নিবেন। যেটা নিয়ে হচ্ছে আপনি আপনার মতো করে লিখবেন, একবার এআই যেটা লিখে দেয় হুবহু ওই রকম ব্যবহার করারও দরকার নাই। আপনি ওটা থেকে তথ্য নিলেন, পড়লেন, বুঝলেন, তারপর আপনি আপনার মতো করে লিখলেন, ওটা সবচেয়ে বেস্ট হবে। জি স্যার, জি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর আগামী ক্লাস তাহলে শুক্রবারে পাচ্ছি আবার আমরা। জি ইনশাল্লাহ আমরা নেক্সট হ্যাঁ। ফ্রাইডেতে আমরা হচ্ছে একবারে জি একটা ইবুকের ফরম্যাটটা কেমন হবে টোটাল পাবলিশড দেওয়ার মতো করে আমরা হচ্ছে, সেটা ছোট হোক, আমরা যে বিষয়গুলো এখানে লিখেছি এটাকে আর একটু সাজিয়ে গুছিয়ে ছোট আকারে হচ্ছে কি কি থাকবে, যেমন আমাদের হচ্ছে টেবল অফ কন্টেন্ট বা সূচিপত্র থাকতে হবে, প্রিফেস থাকতে হবে, লেখকের কথা থাকতে স্যার। হবে, ইত্যাদি যে বিষয়গুলো যা যা জি থাকে জি। সবগুলো আমরা হ্যাঁ, হচ্ছে এটা সহ দেওয়ার এখন চেষ্টা সমস্যা করব। হচ্ছে ইয়েটা স্যার, যে আমার যে কভার পেজটা কি হবে সামনে, হ্যাঁ হ্যাঁ এটা কিভাবে এটা ওটা এটা সেট ওটা করা? তো হ্যাঁ, ওটা ক্যানভা দিয়ে লিখবে, করে নেবেন। আমরা ক্যানভা যে ইমেজ ডিজাইন শিখছিলাম, জাস্ট ক্যানভা দিয়ে ওইখানে আপনি বুক কভার পাইবেন, সার্চ দিলেই ওইখান থেকে কিছু পছন্দ হইলে নিতে পারেন, অথবা আপনি আপনার নিজের মতো না, করে আমার ক্যানভা দিয়ে তৈরি করতে বইয়ের পারেন। যে cover- জি স্যার, আমার বইয়ের যে কভার পেজটা আছে ওটা কি ছবি দিয়ে দেওয়া যায় না? ছবি বলতে নিজের ছবি? না না, ওই বই আমার অরিজিনাল বইয়ের যে ছবি কভার পেজ, প্রচ্ছদ। হ্যাঁ হ্যাঁ, ওটার তো আপনি যখন ওটা ক্রিয়েট করছেন তো ওটার তো আপনার সফট কপি আছে, তাই না? জি ওইটা দিয়ে দিতে পারবেন। জি জি, তাহলে এটা একটু শিখতে হবে তাহলে। আর আরেকটা হলো যে আপনি এইমাত্র বললেন যে আমি কোর্স অলরেডি শেষ করে নিয়েছি প্রায়। আমি রবিবার পাবলিশ করব আমার কোর্সটা। তার আগে একটু সহযোগিতা প্রয়োজন হলে স্যার, আপনি তো যে কোনো সময় বিরক্ত করি। না সমস্যা নাই এই তো। স্যার, ফোন দিয়েন। জি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, গত ক্লাস আর আজকের ক্লাস, আজকে আমরা একটু আপডেট লেভেলে দেখাইছি কিভাবে আমরা লেখাকে আরো ইমপ্রুভ করতে পারি। তো এই ফরম্যাটটা ইউজ করে যে কেউ হচ্ছে লিখতে পারেন। আমরা যখন লেখাগুলো প্র্যাকটিস করবো, আমরা যখন স্ট্রাকচার জেনে যাবো, আইডিয়া জেনে যাবো, তখন একটা দুইটা হয়তো এআই এর সহযোগিতায় লিখলেন, পরে কিন্তু আপনারা চাইলে নিজেরা এআই এর সহযোগিতা ছাড়াই লিখতে পারবেন কন্টিনিউ করলে। বা অলরেডি অনেকের অনেক বিষয় হচ্ছে অভিজ্ঞতা রয়েছে, পারফরমেন্স রয়েছে, সেগুলো ইউজ করে আমরা লিখতে পারি। যে কোনো কোশ্চেন করতে পারেন, এআই এর বাইরে যদি হয় সেটাও করতে পারেন, ওয়েবসাইট নিয়ে করতে পারেন। আর হচ্ছে আমাদের স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট, যদি কেউ না জানেন তাহলে আমাদের স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট যেটা চলছে মানে সারা দেশেই বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউজ করা হইতেছে। আপনাদের যদি ওরকম কোনো ওয়েবসাইট লাগে যোগাযোগ করতে পারেন। কেউ যদি আমাদের সাথে পার্টনারে কাজ করতে চান সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। একবার ভর্তি থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত সবকিছুই করা আছে। এটা আমাদের লিঙ্ক হিট আর সোশ্যাল মিডিয়া, আপনারা চাইলে ইউজ করতে পারেন, নতুন নতুন আইডিয়া পাইবেন। বিশেষ করে কেউ যদি বিজনেসের ইচ্ছা থাকে, এখানে অনেক বিজনেস রিলেটেড আর এডুকেশন রিলেটেড কন্টেন্ট পাইবেন। এটা এটা আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি যাই, এই মুহূর্তে 228 জন চালাচ্ছে, মানে অনলাইনে আছে, এটা চালাইতেছে। আর আমরা ডাটাগুলা কেটে দিয়েছিলাম আগের, মানে আমাদের যে রেকর্ডেড ছিল প্রতি মাসে কেমন আসে, শুধু এক মাসেরটা আছে এখন। দিস মান্থ মানে এই মাসের মধ্যে আজকে কয় তারিখ, 21 তারিখ, 1 2 3 4 5 4,54,000 ভিজিট হয়েছে। হ্যাঁ, এছে মোটামুটি তথ্য, আরো অনেক তথ্য আছে, আমরা ড্রাইভে যাই। চাইলে আপনারাও ফেসবুকের মতো এখানে হচ্ছে যে কোনো কন্টেন্ট দিতে পারবেন। অন্যদের কন্টেন্টের মধ্যে হচ্ছে রিয়েক্ট দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, চাইলে শেয়ার করতে পারবেন।
তো এখানে দেশি বিদেশি, দেশের চেয়ে বিদেশি আর ট্রাফিকই বেশি, ইন্ডিয়ানও আছে অনেক, ইউজ করে দেখতে পারেন। এখান থেকেও অনেক কিছু বিজনেস রিলেটেড, বিশেষ করে অনেক কিছু বা ব্র্যান্ডিং রিলেটেড অনেক কিছু জানতে শিখতে পারবেন বিভিন্ন কন্টেন্ট।